আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে এমআর এডুকেশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আশা করছি সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এবং এই ট্যাগ কোশ্চেন নিয়ে টোটাল 4টা ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা প্রত্যেকটা ভিডিও এক এক করে দেখবে, পরপর দেখবে। যদি একটু স্কিপ করে যাও, পরপর না দেখো, তাহলে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমার টিচার, আমার শিক্ষক আমাকে যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেইভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি এই ভিডিওটা আমার বয়োজ্যেষ্ঠ কেউ দেখে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি ভিডিওতে সকলকে তুমি বলে সম্বোধন করেছি সেজন্য। বিকজ ভিডিওটা তৈরি করা হয়েছে আমাদের ছোট ফ্রেন্ডদের জন্য, সেহেতু আমি আমার ছোট ফ্রেন্ডদেরকে তুমি বলে সম্বোধন করি। তো এখন এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এই ট্যাগ কোশ্চেন নিয়ে মোট 4টা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে এক এক করে দেখলে খুব ভালো হবে। তো চলুন শুরু করছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় যেই ভিডিওটা, সেইটা এই ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ভিডিওতে আমরা কিছু রুলস শিখবো। তো রুলসগুলো আমাদের যদি আমরা গাইডে দেখতে পাবো বিভিন্নভাবে রুলসগুলো কাকে বলে, কোনটা থাকলে কীরকম হয়, এইগুলো লেখা আছে, যেগুলো দেখলে আমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো না। কিন্তু আমি তোমাদের জন্য রুলসগুলো এইভাবে সাজিয়েছি। দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা রুলস থেকে এক একটা করে উদাহরণ বা এক্সাম্পল তোমরা ধরতে পারো, এক্সাম্পল দিয়েছি। এই এক্সাম্পলগুলো আমাদের কিন্তু এইভাবেই এক্সামে আসে। তো এক্সামে যেভাবে আসে সেইভাবে যদি আমরা এক্সাম্পলগুলো লিখে সেভাবে যদি আমরা করার চেষ্টা করি, রুলগুলো কীভাবে এসেছে এক্সাম্পল থেকে যদি আমরা সেটা দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। আমার এটা মনে হয়েছে, সেজন্য আমি এইভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। তো এইখানে যে এক্সাম্পলগুলো রয়েছে এইগুলো আমরা যদি সমাধান করি তাহলে আমাদের রুলসগুলো বেরিয়ে আসবে যে কীভাবে রুলসগুলো এসেছে। তো প্রথমে আমরা প্রথমটা করব এবং তার সাথে আমরা জানবো যে কীভাবে ট্যাগ কোশ্চেনগুলো করতে হয়। তো দেখো, প্রথমে 1 নম্বরটায় হি ইজ আ গুড বয়, তারপর একটা শূন্যস্থান দেওয়া আছে, এখানে আমরা ট্যাগ কোশ্চেন করতে হবে। তো প্রথমেই আমাদের এতটুকু জানতে হবে যে এখানে যে এই বাক্যটা রয়েছে হি ইজ আ গুড বয়, এতটুকু বলা হয় স্টেটমেন্ট, এতটুকু বলা হয় স্টেটমেন্ট। এবং যেটা আমরা সমাধান করব এতটুকু, এইটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। একটু জেনে রাখো, এটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন। যাই হোক, আমরা কোশ্চেন ট্যাগ বলবো যাতে সুবিধা হয় আমাদের বলতে। তো এতটুকু যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হবে স্টেটমেন্ট, এবং যেটা দেওয়া থাকবে না, যেটা আমাদের সমাধান করতে হবে, সেটাকে বলা হবে কোশ্চেন ট্যাগ। এখন বিষয় হচ্ছে, আমরা যখন কোশ্চেন ট্যাগটা করব তখন প্রথমে আমাদের স্টেটমেন্টে আমাদের যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা খুঁজতে হবে। তো প্রথমে ভার্ব খোঁজার জন্য দেখো হি ইজ আ গুড বয়, এখানে ভার্ব হচ্ছে ইজটা হচ্ছে আমাদের ভার্ব। তো আমরা যে ভার্বটা আমরা খুঁজে পেয়েছি সেই ভার্বটার এইখানে সেই ভার্বটা বসবে প্রথমে। তো এখানে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, এখানে একটা বিষয় আছে, ভার্বটা ঠিকই বসবে, কিন্তু পরবর্তীতে যে রুলস রয়েছে এইটা দেখলে তোমরা আবার ক্লিয়ারলি বুঝে যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। তো প্রথমে আমাদেরকে ভার্ব বসবে, এখানে ভার্ব বসবে, এবং যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সরাসরি সেই অক্সিলিয়ারি ভার্বগুলোই বসে যাবে। তবে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমাদের ইজ আছে, তো ইজটা আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের খেয়াল করতে হবে এখানে স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেনটাকে আমাদের এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আমরা জেনেছি। তো যেহেতু এটা এই হি ইজ আ গুড বয় এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, তাহলে এখানে আমাদের না বোধক বাক্যের কোশ্চেনটা করতে হবে। তো ইজ এর পর আমাদের একটা নট বসাতে হবে, তাহলে হবে ইজ নট। কিন্তু ট্যাগ কোশ্চেন আমরা জেনে এসেছি সবসময় সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে, ইজ নটের সংক্ষিপ্ত রূপ। তো সেটাও আমরা প্রথম ভিডিওতে যে অক্সিলিয়ারি ভার্বগুলো রয়েছে সেই অক্সিলিয়ারি ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপে একটা লিস্ট তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা হয়তো সেগুলো খাতায় তুলে রেখেছো অথবা স্ক্রিনশট দিয়ে রেখেছো। তো ইজ নট এর সংক্ষিপ্ত রূপ আকারে হবে ইজেন্ট, তো লিখে দিলাম ইজেন্ট। দেন দেখো, আমরা এইটার পর তখন এখানে আমাদের সাবজেক্টটা বসবে। স্টেটমেন্টের যে সাবজেক্ট, দেখো স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে হি, এই হিটা আমাদের এসে বসবে এইখানে। বাট এইখানে এই হিটা যখন বসবে তখন এই হি এর প্রোনাউন ফর্মটা বসবে। তো হি এর প্রোনাউন ফর্ম তো অবশ্যই প্রোনাউন, তো হি থাকবে প্রোনাউন ফর্ম হি। তো যেটা হি ছিল এখানে হি বসে আছে। তো এখানে প্রথম যে রুলসটা এখানে আমরা প্রথমে বসাইছি যে নিয়ম অনুসারে হচ্ছে প্রথমে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে খুঁজবো ভার্ব কোথায় আছে, তারপর দেখব স্টেটমেন্ট নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। নেগেটিভ হলে এইখানে অ্যাফার্মেটিভ করতে হবে, আর অ্যাফার্মেটিভ হলে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তারপর খুঁজতে হবে ভার্ব,
ভার্বটা খোঁজা তারপর খুঁজতে হবে সাবজেক্টটা খোঁজার পর সেই সাবজেক্টটা এখানে বসাইতে হবে, বাট সেটা প্রোনাউন আকারে, প্রোনাউন রূপ যে হয়, এখানে যে সাবজেক্টটা বসাবো সেটার জন্য সবসময় প্রোনাউন হয়। তো এই ছিল আমাদের নিয়ম, ট্যাগ কোশ্চেন করার নিয়ম। তো প্রথমে যেইটা রয়েছে, প্রথম যে ট্যাগ কোশ্চেনের এক্সাম্পলটা আমি তোমাদের দিয়েছি, এখানে একটা রুলস রয়েছে। রুলসটা হচ্ছে যদি আমাদের এই ভার্বে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এখানে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব বসে যায়। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সরাসরি অক্সিলিয়ারি ভার্ব বসে যায় এবং অ্যাফার্মেটিভ হলে এখানে নেগেটিভ হবে। তো অক্সিলিয়ারি ভার্বের যে নেগেটিভ ফর্মের সংক্ষিপ্ত রূপ সেইটা অবশ্যই এখানে বসাতে হবে। সব সময় সংক্ষিপ্ত রূপগুলো আমরা ব্যবহার করব। তো 1 নম্বর রুলসটা আমাদের সরাসরি একটা এক্সাম্পল দেখে আমাদের বোঝা হয়ে গেছে এবং খুবই ইজি ছিল। 2 নম্বর যেটা দেখো, 2 নম্বরটা বলা হয়েছে আই গো টু স্কুল। তো এখানে সেই অনুসারে আমাদের প্রথম কি খুঁজতে হবে? প্রথম খুঁজতে হবে ভার্ব। তো দেখো প্রথম ভার্ব হচ্ছে আমাদের গো, গো অর্থ যাওয়া, গোটা হচ্ছে আমাদের ভার্ব। আই গো টু স্কুল, গোটা হচ্ছে আমাদের ভার্ব। তো যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যদি এমনিতে একটা ভার্ব থাকে, একটা মেইন ভার্ব থাকে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে যে ভার্ব থাকবে সেই ভার্ব অনুসারে আমরা ডু, ডাজ এবং ডিড ব্যবহার করব। ডু, ডাজ এবং ডিড ব্যবহার করবে, তিনটার যে কোনো একটা ব্যবহার করব। তবে দেখো ডু এবং ডাজ এটা কিন্তু আমরা সচরাচর জানি, ডু এবং ডাজ এইটা ব্যবহার করা হয় হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। এটা ব্যবহার করা হয় হচ্ছে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট, এবং ডিড এইটা ব্যবহার করা হয় পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে। তো যাই হোক, ডু এবং ডাজ ব্যবহার করা হয় প্রেজেন্টে এবং ডিড ব্যবহার করা হয় পাস্টে। তবে আরেকটা বিষয় হচ্ছে ডু এবং ডাজের ক্ষেত্রে এই ডাজ যেটা রয়েছে, ডাজ, এই ডাজটা শুধুমাত্র হি এবং শি এর বেলায় হয়, আর ডু সবসময় আই, উই যতগুলো আছে সেগুলোর বেলায় ডু ব্যবহার করা হয়। তো দেখো এখানে গো রয়েছে, গোটা কি পাস্ট, প্রেজেন্ট নাকি পাস্ট নাকি প্রেজেন্ট, সেটাই তো আমরা সবসময় খেয়াল করবো ট্যাগ কোশ্চেনে। এখানে তো ফিউচার নাই, ফিউচারে অন্যগুলো আছে। যাই হোক, গো, ওয়েন্ট, গান আমরা এটা জানি। তো গোটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে, যেহেতু প্রেজেন্ট ফর্মে সেহেতু আমাদের হয় ডু অথবা ডাজ, দুটার একটা হবে। তো এখন দেখতে হবে এখানে ডু এবং ডাজ যে কোনো একটা হবে এখানে, সেটা আমরা বুঝতে পেরেছি। তবে দেখতে হবে ডু এবং ডাজের বেলায় আমরা জানি ডাজটা ব্যবহৃত হয় হি এবং শি এর বেলায়। তো এখানে আমাদের আগে সাবজেক্টটা খেয়াল করতে হবে। সাবজেক্ট রয়েছে আই, আইয়ের সাথে কি কখনো ডাজ হবে? কখনোই হবে না, আইয়ের সাথে সবসময় ডু ব্যবহার করা হবে। সো আমাদের এখানে গো এর যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, গো ভার্ব রয়েছে, সেহেতু আমরা ডু, ডাজ, ডিডের একটা ব্যবহার করব। যেহেতু এইখানে আমাদের ডু এবং ডাজ ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে গোটা আমাদের প্রেজেন্ট ফর্মে, এবং এখানে আমরা শুধুমাত্র ডু ব্যবহার করব, কারণ হচ্ছে এখানে আই ব্যবহার করা হয়েছে সাবজেক্ট একেবারে। তো আমরা ডু ব্যবহার করলাম। তারপর এই ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডু নট, এবং ডু নটের সংক্ষিপ্ত আকারে একটা লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ডোন্ট। ডোন্ট আমরা লিখে দিলাম। তারপর এখানে কি হবে? এখানে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, আই এর প্রোনাউন ফর্ম আই, তো ডোন্ট, আই। একেবারে সিম্পল ছিল। তারপর দেখো 3 নম্বরটা, হি হ্যাজ এ ফ্রেন্ড। হি হ্যাজ এ ফ্রেন্ড, এইখানে প্রথমে আমাদের কি করতে হবে? সিম্পল নিয়ম অনুসারে ভার্ব খুঁজতে হবে। তো ভার্ব আমরা পেয়ে গেলাম হ্যাজ। এখন দেখো যদি হ্যাজ ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব থাকে তাহলে আমরা এখানে এইটা কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরে নেব। হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ধরে নেব, কারণ আমি পূর্বের ভিডিওতে তোমাদেরকে যে একটা ছক দিয়েছিলাম সেখানে কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এর অক্সিলিয়ারি ভার্বের ভিতরে আমরা লিখেছিলাম, সেখানে কিন্তু লিখেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড এর নেগেটিভ ফর্মও লিখেছিলাম, নেগেটিভের সংক্ষিপ্ত রূপগুলো লিখেছিলাম। তো হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যে কোনো একটা থাকলেই তোমরা সেই অনুসারে বসায় দেবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে সেহেতু এখানে নেগেটিভ করতে হবে হ্যাজ নট, এবং হ্যাজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট। তারপর হচ্ছে এখানে সাবজেক্ট হি রয়েছে, হি হিসাবে এখানে বসায় দেবো আমরা হি এর প্রোনাউন ফর্ম হি। তবে দেখো এইখানে তোমরা চাইলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারো, বাট আমি তোমাদেরকে এটা প্রিফার করছি না, কারণ হচ্ছে তাহলে তোমরা গুলিয়ে যাবে। আমাদের প্রয়োজন নেই, আমাদের যেহেতু হ্যাজ রয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমরা ব্যবহার করতে পারতেছি, সেহেতু আমরা কেন আবার আরেকটা শিখতে যাব? দরকার নাই। তারপর একটু শিখে রাখছি, যেহেতু তোমাদের ভালো লাগে সেটা তোমরা ইউজ করতে পারো। তো যাই হোক, তারপর 4 নম্বরটা যাচ্ছি। 4 নম্বরটাও একইভাবে আমাদের নিয়ম অনুসারে কি করব? প্রথমে আমরা ভার্ব খুঁজবো। এখানে ভার্ব রয়েছে হেইটস। হেইটস হচ্ছে একটা ভার্ব, যেহেতু এটা অক্সিলিয়ারি ভার্ব না, তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব না হলে আমরা কি শিখেছিলাম? অক্সিলিয়ারি ভার্ব যদি না হয় তাহলে ডু, ডাজ, ডিড এই তিনটার একটা ব্যবহার করা হবে। যেহেতু এখানে হেইটস রয়েছে
সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের, তাহলে ডু অথবা ডাস দুটোর একটা ব্যবহার করা হবে। তবে দেখো এইটার একটা রুলস রয়েছে, রুলসটা হচ্ছে যদি এভরিবডি, আমি পাশে লিখে দিয়েছি, দেখো অল, ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, আইদার, নাইদার, এটসেট্রা, এইগুলা থাকার পর, এইগুলা যদি আমাদের থাকে, স্টেটমেন্টে যদি এইগুলা থাকে, তাহলে এইগুলোর সময় সব সময় দে ব্যবহার করা হবে। এইগুলার যে প্রোনাউন ফর্ম হিসাবে যে সাবজেক্টটা এখানে আসবে ট্যাগ কোশ্চেনে, সেইখানে সবসময় কি ব্যবহার করা হবে? সবসময় দে ব্যবহার করা হবে। আমি এখানে একটু লিখে দিলাম, সবসময় দে ব্যবহার করা হবে। তো এটা আমরা শিখে গেলাম, এখানে প্রোনাউনে সবসময় দে ব্যবহার করা হবে। তো দেখো এখানে ডু এবং ডাজ, হেটসের পরিবর্তে ডু এবং ডাজ ব্যবহার করতে হবে। তো ডে এর সাথে কি কখনো ডাজ হয়? কখনই হয় না। এটা মনে রাখতে হবে, ডাজের সাথে সবসময় শি অথবা হি ব্যবহার করা হয়। তো ডু এর সাথে কোনটা ব্যবহার করা হবে? অবভিয়াসলি ডু ব্যবহার করা হবে, ডে এর সাথে ডু ব্যবহার করা হবে। তো লিখলাম ডু, এবং এখানে যেহেতু এটা নেগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ, সেহেতু এখানে নেগেটিভ করতে হবে। তো ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। তারপর আছে এভরিবডি, এভরিবডি থাকলে আমরা শিখেছিলাম দে হবে, তো লিখে দিলাম দে। এটা তো আরো সোজা ছিল, শুধু একটু মনে রাখতে হবে, এইগুলো একটু তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা আমি মনে করছি আরো ইজি হয়ে যাবে। তারপর দেখো 5 নাম্বারটা, হি অ্যাপোস্ট্রফি এস এর পর এ পেন, এরকম একটা বাক্য দেওয়া আছে, ইজ এ পেন। এখন বিষয় হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে, কি বলা হয়েছে। দেখো যখন হি অ্যাপোস্ট্রফি এস এটা থাকবে তখন এটার মানে হচ্ছে হি হ্যাজ। এখানে এইচ এবং এই দুইটা পরিবর্তে অ্যাপোস্ট্রফি দিয়ে তারা এস লিখে দিয়েছে। তারপর যদি এইটা এবং 6 নাম্বারটা দুইটাই সেম, যদি হি অ্যাপোস্ট্রফি ডি থাকে তাহলে হবে হি অ্যাপোস্ট্রফি ডি, এটা থাকলে হবে হি হ্যাড। আর যদি হি অ্যাপোস্ট্রফি ভিই থাকে তাহলে হবে হি হ্যাভ। আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে যদি হি হ্যাজ থাকে, হি হ্যাজ এ পেন হয়, তাহলে হ্যাজ থাকলে আমরা কি বলেছিলাম? হ্যাজ থাকলে আমরা সরাসরি হ্যাজেন্ট লিখবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু এখানে নেগেটিভ করতে হবে হ্যাজেন্ট। তারপর তো হি রয়েছে, তাহলে হি বসিয়ে দিলাম, সিম্পল। তারপর এখানে আছে হ্যাড, হ্যাড থাকলে আমরা সরাসরি হ্যাডেন্ট লিখবো। চাইলে তুমি ডিডেন্টও লিখতে পারো, বাট হ্যাডেন্ট লিখাটাই আমাদের জন্য ভালো হবে, সেহেতু আমাদের এক্সাম্পলটা এক্সট্রা আর কোনো রুলস শিখতে হবে না। হ্যাডেন্ট হি, যদি হ্যাভ থাকতো তাহলে হ্যাভেন্ট হি, সিম্পল। তো 5 আবার 6, 1 নম্বর একেবারে সিম্পল ছিল এবং একই এক্সাম্পল। তারপর দেখো 7 নাম্বারটা, 7 নাম্বারটায় লেখা আছে মেনি অফ দেম ওয়েন্ট দেয়ার। তো স্বাভাবিক নিয়মে প্রথমে আমাদের কি করতে হবে? ভার্ব খুঁজতে হবে। তো দেখো ভার্ব আছে ওয়েন্ট, ওয়েন্ট আছে ভার্ব, যেহেতু এটা অক্সিলারি ভার্ব না সেহেতু ডু ডাজ ডিড এর একটা ব্যবহার করা হবে। তো ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে, ওয়েন্ট কোন ফর্মের? পাস্ট টেন্সে পাস্ট ফর্মে, যেহেতু পাস্ট ফর্মে গো, ওয়েন্ট, গন, পাস্ট ফর্মে থাকার জন্য এখানে আমাদের ডিড ব্যবহার করতে হবে। তো ব্যবহার করলাম আমরা ডিড, এবং ডিড নট ব্যবহার করতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু ডিড নটের সংক্ষিপ্ত রূপ আকারে ডিডেন্ট। দেন আমাদের সাবজেক্ট আছে আমাদের মেনি, সাবজেক্ট আছে মেনি। তবে এইখানে একটা রুলস হচ্ছে, যদি মেনি, দেখো পাশে লিখে দিয়েছি অল, ওয়ান, সাম, মেনি, সেভারেল, এনি, ইচ, এইগুলোর পর যদি অফ থাকে, অফের পর যে অবজেক্টটা রয়েছে দেম, এই অবজেক্টটাই এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে। মেনি, অল, ওয়ান, সাম, সেভারাল, এনি, ইচ, এইগুলোর পর যদি অফ থাকে এবং অফের পর যে অবজেক্টটা থাকবে দেমটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট অনুসারী ট্যাগ কোশ্চেনের এখানে সাবজেক্ট আকারে ব্যবহৃত হবে। তো দেম এর সাবজেক্ট আকারে যদি এখানে লিখি আমরা, তাহলে দেমের প্রোনাউন হিসাবে অবশ্যই এখানে লিখতে হবে, সেটা তো আমরা সকলে জেনে গেছি, অলরেডি জেনে গেছি যে এখানে সবসময় প্রোনাউনটা হবে, আমরা প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম। তো দেম এর প্রোনাউন ফর্মটা হবে দে, এবং এখানে সাবজেক্ট আকারে লিখতে হবে দেমের, যেহেতু অবজেক্ট আছে তো অবজেক্টের এখানে সাবজেক্ট আকারে লিখতে হবে দে, তাহলে এটা হবে ডিডেন্ট দে। তারপর দেখো 8 নাম্বারটা, 8 নাম্বারটায় একটু জটিল আবার সোজাও আছে, যেমন হু গো, এখানে কে যাচ্ছে বা কারা যাচ্ছে দুইটাই কিন্তু হয়। তবে এখানে প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে কি, প্রথমে আমাদের দেখতে হবে ভার্বটা প্রথম খুঁজতে হবে। তো গো হচ্ছে এখানে ভার্ব, সহজভাবে আমরা বুঝতে পারি গো হচ্ছে এটা এখানে ভার্ব, যেহেতু গো অক্সিলারি ভার্ব না সেহেতু কি করতে হবে? ডু ডাজ ডিডের একটা ব্যবহার করতে হবে। তো ডিডটা হচ্ছে পাস্ট ফর্মে, যেহেতু গোটা হচ্ছে প্রেজেন্টের সেহেতু আমাদের ডু অথবা ডাজ এই দুটোর একটা ব্যবহার করতে হবে। কিন্তু এখানে আমরা জানি
যখন শি এবং হি হয় তখন আমাদের গোর সাথে ইএস যুক্ত হয়, ভার্বের সাথে ইএস যুক্ত হয় শি এবং হি হইলে, এবং এখানে এই যখন ডাস যে ব্যবহার করা হয়েছে ডাসের সাথেও কিন্তু ইএস যুক্ত করা হয়েছে, এস অথবা ইএস। যখন এই হি এবং শি ব্যবহার করা হয় তখন এস অথবা ইএস যুক্ত হয়। তো এখানে গোর সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হইতো, তো যেহেতু হয় নাই সেহেতু আমাদের ধরে নিতে হবে এটা হবে ডু। তাহলে আমরা ব্যবহার করলাম ডু, ডু এর পর নট, তার মানে সংক্ষিপ্ত আকারে ডোন্ট। তারপর এখানে তুমি ডোন্ট উইও ব্যবহার করতে পারো অথবা আইও ব্যবহার করতে পারো, তোমার যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো, কেননা এখানে হু এর পরিবর্তে কোনটা হবে সেটা বলা হয় নাই। আমরাও হতে পারে, আমিও হতে পারে, হু গো কে যাচ্ছে অথবা কারা যাচ্ছে, আমরা হতে পারে, আইও হতে পারে। তো ডোন্ট উই লিখে দিলাম, অথবা আইও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। তারপর দেখো আমি আরেকটা লিখে দিয়েছি এখানে হু গোস। এক্সাম্পল একেবারে সিম্পল এক্সাম্পল এবং এটা সেম, তবে এখানে গোস লেখার কারণটা হচ্ছে এখানে আমরা গোস লেখার কারণে আমরা ডাজেন্ট লিখতে হবে, ডাজ এবং এর নট হচ্ছে ডিওএস এনটি ডাজেন্ট। তারপর এখানে কিন্তু উই অথবা আই লিখলে হবে না, এখানে লিখতে হবে হি অথবা শি। তো এখানে হু দেখে কিন্তু আমরা বুঝতে পারি নাই, হু দেখে বুঝতে পারি নাই যে এখানে সাবজেক্টটা কি হবে, তবে ভার্ব দেখে কিন্তু আমরা বুঝে গিয়েছি এখানে সাবজেক্টটা কি হবে। তারপর দেখো 9 নম্বরটা, 9 নম্বরটায় বলা হয়েছে ইউ অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, ইউ অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। তো স্বাভাবিক নিয়মে প্রথমে কি করতে হবে, ভার্ব খুঁজতে হবে। তো দেখো প্রথমে আমরা ভার্বটা খুঁজে নিলাম, আমি একটু উপরে উঠাই দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। তো প্রথমে ভার্বটা হচ্ছে ওয়েন্ট, এই ওয়েন্ট আমরা খুঁজে পেয়ে গেলাম ভার্ব, এবং যেহেতু এটা অক্সিলারি ভার্ব না সেহেতু আমাদের ডু ডাজ ডিডের একটা ব্যবহার করতে হবে। তো ওয়েন্টটা কোন ফর্মে আছে, ওয়েন্টটা আছে পাস্ট ফর্মে। তো পাস্ট ফর্মে থাকলে আমরা স্বাভাবিক নিয়মে জানি পাস্ট ফর্মে থাকলে ডিড ব্যবহার করতে হয়, যেহেতু পাস্ট ফর্মে থাকলে ডিড ব্যবহার করতে হয় সেহেতু আমরা এখানে লিখে দিলাম ডিড, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু এখানে আমাদের নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করলে ডিড নট, এবং ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট। এখন সাবজেক্ট কি বসবে, এখানে সাবজেক্টটা কি বসবে যেটা প্রোনাউন ফর্ম হবে। তো এখানে দেখো দুইটা সার্চ দেওয়া আছে ইউ অ্যান্ড আই, তো এইটা একটু মাথা খাটিয়ে একটু বাংলা করে দেখতে হবে আমাদের বাংলা অনুবাদটা কি হয়। দেখো ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, এটা যদি আমরা বলি তুমি এবং আমি, তাহলে তুমি এবং আমি এটা মিলে একসাথে কি হয়, তুমি হয় এবং আমি হয়, দুজন মিলে কি হয় আমরা। আমি যদি বলি তুমি এবং আমি একসাথে খেলা করলাম, তার মানে আমরা বলতে পারি যে আমরা একসাথে খেলা করলাম, এটা বলতে পারি। যেহেতু আমরা বলেছি, তো আমরা এর যে ইংলিশ সেটা হবে উই, তো আমরা এখানে লিখে দেব ডিডেন্ট উই, শেষ। একেবারে সিম্পল ছিল, শুধু আমাদের একটু অর্থ করে বের করা লাগছে যে এখানে আমরা সাবজেক্টটা কি লিখব, কারণ ইউ এবং আই এই দুজন মিলে আমরা হচ্ছে আমরা, এবং আমরা লেখার হওয়ার কারণে আমরা এখানে উই ব্যবহার করেছি। তারপর দেখো 10 নম্বরটায় বলা হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা ভার্ব আছে, একটা আছে গো ভার্ব আর একটা আছে কাম, দুইটা ভার্ব আছে এখানে। এখন কি আমরা দুইটা ভার্ব অনুসারে বসাবো? কখনোই না, দুইটা ভার্ব হিসেবে বসালে তো আমাদের ট্যাগ কোশ্চেন করাই হলো না, কোনটা হিসেবে বসাবো? তো এখানে সাবজেক্টও কিন্তু দুইটা, ইউ একটা সাবজেক্ট এবং আই একটা সাবজেক্ট। এখানে আমরা কোনটা করব, দুইটা বাক্য হয়ে যাচ্ছে, একটা বাক্য একটা বাক্য, এখন আমরা কোন বাক্যটা দিয়ে ট্যাগ কোশ্চেনটা বা কোশ্চেনটা একটা করব। তো এইখানে তোমাদের একটু জানতে হবে সমাপিকা ক্রিয়া সম্পর্কে এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে। তোমরা যদি সেইভাবে নাও জানো তাহলে যদি অর্থটা করতে পারো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে ইফ ইউ কাম, এটার একটা অর্থ করো এবং এটার একটা অর্থ করো আই উইল গো। যে অর্থটা তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে যে অর্থটায়, সেইটা দিয়েই তোমার এখানে কোশ্চেনটা একটা করতে হবে। তো দেখো যদি আমরা বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, এতটুকু বলে তুমি যদি থেমে যাও, যদি তুমি আসো এতটুকু বলে যদি থেমে যাও, তাহলে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে যে পরবর্তীতে সে কিছু হয়তো বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না, অথবা বলে নাই সে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু তোমার মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ পাবে না। কিন্তু তুমি যদি শুধু বলো আই উইল গো, আমি যাব, তাহলে তোমার মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে এবং কেউ আর তোমার পরবর্তী ওয়ার্ড শোনার আকাঙ্ক্ষায় থাকবে না। তো এইরকম এখানে যেহেতু যেই ওয়ার্ডটা অর্থাৎ বাক্যটা, যে বাক্যটা মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ পাবে সেইটার কোশ্চেনটাকে আমরা করব। তো এখানে আই উইল গো, আমি যাব, এইটার যে বাক্যটা এইটার মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে, যার কারণে এইটার কোশ্চেনটাকে আমরা করব। তো এখানে আমরা তাহলে ভার্ব খুঁজে পেয়েছিলাম উইল যেহেতু অক্সিলিয়ারি ভার্ব সেহেতু উইল নট ব্যবহার করব,
এবং উইল নটের সংক্ষিপ্ত আকার হচ্ছে ওন্ট। তো আমরা লিখে দিলাম ওন্ট। তারপর এখানে ভার্ব আছে আই, তো এখানেও সাবজেক্ট আছে আই, এখানেও সাবজেক্ট আই লিখে দিলাম, শেষ। তো একই উদাহরণ আরও একটা আমি তোমাদেরকে দিয়েছি, আই থিঙ্ক দ্যাট শি ইজ অনেস্ট। এটাও তোমরা নিজেরা যদি করার চেষ্টা করো আশা করছি পারবে। তারপর আমি একটু বলে দিচ্ছি, দেখো এখানে দেখো শি ইজ অনেস্ট, এটা একটা বাক্য হয়ে যাচ্ছে, আবার আই থিঙ্ক দ্যাট এটা আর একটা বাক্য হয়ে যাচ্ছে। এরকম দেখো এখানে শি একটা সাবজেক্ট আছে, আই একটা সাবজেক্ট আছে, আবার থিঙ্কও একটা ভার্ব আছে, ইজও একটা ভার্ব আছে। তো এখানে আমরা কোনটার যে ট্যাগ কোশ্চেন করবো, কোনটার কোশ্চেন ট্যাগ করবো। এখানে যদি আমরা আবার অর্থ করতে পারি চাইলে যে আই থিঙ্ক দ্যাট, আমি ভাবছি যে, যদি এতটুকু বলে থেমে যায় তাহলে কিন্তু মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে না। আই থিঙ্ক দ্যাট আমি ভাবছি যে, কি হবে তারপর আর বলতে পারছেন। কিন্তু যদি বলে শি ইজ অনেস্ট, যদি এতটুকু বলে শি ইজ অনেস্ট, সে হয় সৎ, তাহলে কিন্তু আর বলার প্রয়োজন হয় না, মনের ভাব পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে। সেহেতু আমরা শি ইজ অনেস্ট এইটার কোশ্চেন ট্যাগ করব। তো এখানে ইজটা হচ্ছে ভার্ব, আমরা বসাইলাম, এটা যেহেতু অক্সিলারি ভার্ব সেহেতু অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম ইজেন্ট সংক্ষিপ্ত, এবং শি যেহেতু এখানে সাবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট আকারে শি বসিয়ে দিলাম। হয়ে গেল, একেবারেই সিম্পল ছিল। আমরা যদি এইভাবে আমাদের এক্সাম্পল আকারে যদি আমরা শেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কিন্তু এগুলা খুবই সহজ হয়ে যাবে এবং আমরা খুবই দ্রুত এগুলা করতে পারবো, এবং বেশি বেশি করে আমাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী নেক্সট ভিডিও, সেই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে সেই ভিডিওতে কিছু ব্যতিক্রমধর্মী আমাদের রুলস রয়েছে, যেগুলো তোমাদেরকে শুধু এক্সাম্পল দিয়ে বোঝালে হবে না, সেইগুলো দেখিয়ে দিতে হবে যে রুলসগুলো কী কী, কারণ সেগুলো হচ্ছে ব্যতিক্রমধর্মী এবং সেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে এবং সচরাচর সেইগুলো কিন্তু আসে। তো সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সের থেকে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমাদের যেই চ্যানেলটা রয়েছে চ্যানেলে ঢুকে প্লেলিস্ট আকারে করা আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।